Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা এই প্যাসেজ টু ইন্ডিয়া এই উপন্যাসটার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর সেই কোশ্চেনটা হচ্ছে কমেন্ট অন দ্য ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে ব্রিটিশরা কিভাবে রাজ করেছে বা ব্রিটিশদেরকে কিভাবে ফস্টার উপস্থাপন করেছে সেই বিষয়টার উপরে কমেন্ট করব। এবং আমরা খুব মজা করে কমেন্ট করব, কারণ এটা মজার একটা প্রশ্ন, ঠিক আছে? এবং এই প্রশ্নটা থেকে তুমি কিন্তু অনেকগুলো কনসেপশন পাবে, ঠিক আছে? তো একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা করে নিই। তো ফস্টার এটা রাইটার, ফ্রস্টার বানানটা ভুল করবে না, FORSTER, অবশ্যই FOSTER দেবে না, FORSTER, ফ্রস্টার। ওকে, তো ফস্টারের লাইফ ডিউরেশন হচ্ছে 1879 টু 1970, অর্থাৎ 1879 সাল থেকে 1970 সাল পর্যন্ত। ফস্টারের এই প্যাসেজ টু ইন্ডিয়া এটা একটা গ্রেটেস্ট নভেল, এবং বিভিন্ন জরিপ থেকে এই নভেলটাকে কিন্তু 100 যে বেস্ট নভেল আছে তার র্যাঙ্কিং এর মধ্যে ফেলা হয়েছে। এবং এই নভেলটা ফস্টারকে 24টা প্রাইজ এনে দিয়েছিল, ঠিক আছে? এত একটা বিখ্যাত নভেল গাইস। তো যাই হোক, ব্রিটিশ সরকারকে ফস্টার কিভাবে উপস্থাপন করেছে চলো সেই বিষয়টাই যাই। এই নভেলটার প্রধান ফোকাস যেখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে রিলেশনস বিটুইন দ্য ব্রিটিশ রাজ অ্যান্ড দ্য সিটিজেন্স অফ দ্য ইন্ডিয়া অর ইন্ডিয়ান নেটিভস, এই বিষয়টাকে দেখানো হয়েছে। তো ফস্টার ব্রিটিশ রাজকে যেভাবে দেখিয়েছে সেটা হচ্ছে, ব্রিটিশদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ব্রিটিশ রাজ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, এই পাওয়ারের মাধ্যমে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে কিন্তু দীর্ঘকালীন শাসন করেছে। কিভাবে দেখো, উপন্যাসটার ডেসক্রিপশন যেভাবে দিয়েছে ফস্টার সেটা হলো যে এই চন্দ্রপুর হচ্ছে প্রাইমারি সেটিং। চন্দ্রপুরটা কি? প্রাইমারি সেটিং নভেলের। এই চন্দ্রপুর একটা ফিকশনাল সিটি। এই সিটিতে এই দুইটা অঞ্চলে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ সেকশন আর একটা হচ্ছে নেটিভ সেকশন। তো ব্রিটিশ সেকশনটা খুবই জাঁকজমক, এবং এতটা জাঁকজমক যে ফস্টার বলছে যে ব্রিটিশ সেকশনের বাতাসও নেটিভ সেকশনে আসে না। মানে এমন ভাবে তারা জাঁকজমক করেছে, শুধু ওই আকাশটাই দেখা যায় আর কিছুই দেখা যায় না। এবং এই ডিভাইড এবং রোলটাকে আরো স্ট্রং করেছে তারা কিভাবে, এই রেলওয়ে স্টেশন নির্মাণ, রেলওয়ে নির্মাণ করার মাধ্যমে। মানে রেল লাইনের এই পার হচ্ছে ব্রিটিশ, ওই পার হচ্ছে নেটিভ, এরকম একটা সিস্টেমে দুইটা কলোনি তৈরি করেছিল। এইভাবে একটা সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ইন্ডিয়াকে দীর্ঘ 190 বছর লুটে পুটে খেয়েছে। এই বিষয়টা কিন্তু ফস্টার এই বিষয়টার মাধ্যমে উনি নিজেও কিন্তু মানে ফিল করতে পারেননি যে আমি এত বড় একটা বিষয়কে উপস্থাপন করে ফেললাম। তো ফার্স্ট পয়েন্ট যেটা দেখানো হয়েছে যে ব্রিটিশদের হচ্ছে সূক্ষ্ম ব্রেন, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল মানে কি, নিজেদের মধ্যে ভাগ করে দাও, সংঘর্ষ করে দাও, আর তারপরে ইচ্ছা মতো শাসন করো। মনে করো তোমরা 5টা ভাই আছো বা 3টা ভাই আছো, পাশের প্রতিবেশী কি করলো, ভাইদের মধ্যে ঢিসিয়া লাগাই দিছে, ঠিক আছে? আর তারপরে কি হলো, ওই ইচ্ছা মতো তালি বাজাচ্ছে আর নিজের মতো করে একজনকে এক্সপ্লয়েট করছে, ম্যানিপুলেট করছে। সো নেভার বি ডিভাইডেড, কখনো ডিভাইডেড হবে না। এই ডিভাইড হওয়াটা কিন্তু ব্রিটিশদের পলিসি, একটা ক্রিমিনাল পলিসি, এটা যেন মনে থাকে। ওকে, এবার সেকেন্ড পয়েন্ট এখানে যেটা গাইজ আসে সেটা হচ্ছে ব্রিটিশ সরকার হচ্ছে একটা ডেসপোটিক গভর্নমেন্ট। ডেসপোটিক গভর্নমেন্ট কি জন্য? ডেসপোটিক একটা স্বৈর শাসক। এরা এই স্বৈর শাসকরা সবসময় কি ভয়ে ভয়ে থাকে যে আমাদের ক্ষমতা কখন না কখন চলে যাবে, এই জন্য জনগণের প্রতি এরা প্রচন্ড পরিমাণে অত্যাচার করে। এবং এদের আরেকটা পয়েন্ট হচ্ছে কি, যে জনগণের মধ্যে যারা উচ্চবিত্ত শিক্ষিত তারা যদি তাদের আনুগত্য স্বীকার না করে, তাহলে তাদেরকে ফল্ট পাওয়া মাত্রই তাদেরকে দোষী সাব্যস্ত করে হ্যাস্ত করা, সাইজ করে দেওয়া, এটা হচ্ছে কিন্তু পয়েন্ট। ব্রিটিশ সরকার কিন্তু এটা করেছে। আর ডক্টর আজিজের ক্যারেক্টারের মাধ্যমে এটাই প্রমাণিত হয়, কারণ ডক্টর আজিজ হচ্ছে একজন লিবারেল পারসন। সে ব্রিটিশ সরকারের কথা মানতে চায় না, সে শুধু তার ডিউটিটা করতে চায়। সে চন্দ্রপুরের হসপিটালের একজন সার্জিয়ন, কিন্তু সিভিল সার্জন তাকে কিন্তু ব্যাপকভাবে বিভিন্নভাবে হ্যাস্ত করে। কিন্তু ডক্টর আজিজের যে অন্যান্য মুসলমান এবং হিন্দু কলিগসরাও আছে তাদেরকে কিন্তু এতভাবে হ্যাস্ত করা হয়নি। এবং ডক্টর আজিজের এগেনস্টে যখন একটা ফলস অ্যাকুইজিশন, অ্যালিগেশন নিয়ে আসা হলো যে অ্যাডেলা কোয়েস্টেডকে ডক্টর আজিজ রেপ অ্যাটেম্প্ট করেছে মারাবার কেভসে, তখন কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছিল যে ডক্টর আজিজকে গিলটি প্রুভ করা এবং তার মাধ্যমে তারা একটা মানে হ্যাস্ত এবং শাস্তির ব্যবস্থা করা। কিন্তু সত্যের জয় হয়ে থাকে এবং ফস্টার সেটাই দেখিয়েছে। আর তিনি দেখিয়েছেন যে এখানে সত্যেরই জয় হয়েছে। আর এই সত্যের জয়ের মাধ্যমে কিন্তু ফস্টার আরো একটা ফিলোসফিক
বিষয় এখানে তুলে ধরেছেন, সেটা হলো যে ব্রিটিশ গভর্নমেন্ট কখনোই টিকতে পারবে না যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ এক হয়ে যায়। কিভাবে দেখো, কারণ সরকার হচ্ছে আজিজের বিপক্ষে, কিন্তু জনগণ ছিল আজিজের পক্ষে। আপামর জনগণ চন্দ্রপুরের আজিজের পক্ষে ছিল, আর যার কারণেই কিন্তু চাপের মুহূর্তে আজিজকে নির্দোষ প্রমাণ তারা করতে বাধ্যই হয়েছে। আর অ্যাডেলা কোয়েস্টেড নিজেও বলেছে যে আই এম অ্যাফ্রেড আই হ্যাভ মেড এ মিস্টেক, এরকম একটা বিষয় ডায়লগের মাধ্যমে কিন্তু এটা বলেছেন। তো যাই হোক, ডেসপোটিক গভর্নমেন্ট হিসেবে কিন্তু ইএম ফস্টার ব্রিটিশ গভর্নমেন্টকে উপস্থাপন করেছেন, এতে কোনো সন্দেহ নেই, বা ব্রিটিশ রাজকে উপস্থাপন করেছেন, এতে কোনো আমরা ডাউট ফিল করতে পারি না। নেক্সট পয়েন্ট গাইস, অ্যাবসেন্স অফ গুড গভর্নেন্স ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রাজ, এটা কিন্তু ইএম ফস্টার দেখিয়েছে। এখানে মূল ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গুড গভর্নেন্স বলতে আমরা কি বুঝি? গুড গভর্নেন্স বলতে গাইস বোঝানো হয় অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটা কিন্তু ব্রিটিশ রাজের একেবারে ছিল না, যেটা ইএম ফস্টার খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা ইসলামিক ইতিহাস থেকে জানতে পারি হযরত ওমরের একটা ঘটনা থেকে, যে তিনি একবার একটা জুব্বা বানিয়েছিলেন বাইতুল মাল থেকে কাপড় নিয়ে। আর তিনি লম্বা লোক ছিলেন, কিন্তু তার জুব্বাটা অনেক লং হয়েছিল। তো জুমার দিনে একজন সাহাবী কিন্তু তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বাইতুল মাল থেকে যে কাপড় নিয়েছিলেন সেই কাপড় দিয়ে তো এত বড় জামা আপনার হওয়ার কথা না, তো আপনি কিভাবে এত বড় জামা পেলেন, আমাকে একটু বলবেন? এই যে অ্যাকাউন্টেবিলিটি, এবং খলিফা ওমর কিন্তু সেই জবাব দিতে বাধ্য ছিল, এবং তিনি জবাব দিয়েছেন যে তার পুত্রের কাপড়টা আর তার কাপড় দুইটা এক করে সে এই জামাটা বানিয়েছে, জুব্বাটা বানিয়েছে, যার কারণে তার জুব্বাটা লম্বা হয়েছে। কিন্তু ব্রিটিশ সরকার কি করেছে? কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই। এটা দেখো কিভাবে প্রমাণিত হয়। তো টি পার্টি যখন দেওয়া হলো, অ্যাডেলা কোয়েস্টেড যখন আসলো না এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বেড়ানোর জন্য, ঘোরার জন্য, তো অ্যাডেলা কোয়েস্টেডকে রনি হিসলভ সিটি ম্যাজিস্ট্রেটের কিন্তু কি হবু বউ, ফিয়ান্সি, তো যখন আসলো তখন এদের উপলক্ষে কিন্তু একটা টি পার্টির আয়োজন করা হয়েছিল। কালেক্টর সাহেব একটা টি পার্টির আয়োজন করে, এবং সেই টি পার্টির আয়োজনে রনি হিসলভ কিন্তু নির্বিঘ্নে বলে ফেলে যে আমি ইন্ডিয়াতে ইন্ডিয়ানদের সাথে বন্ধুত্ব করার জন্য আসিনি, তাদের সাথে জবাবদিহিতা করার জন্য আসিনি, আমি অন্য উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছি। এই যে বিষয়টা, এখান থেকে আমরা কি বুঝি? যে এই এই যে গুড গভর্নেন্সের কোনো একজন অ্যাডমিনিস্ট্রেটর সে বলছে যে তার অন্য উদ্দেশ্য আছে, জনকল্যাণমুখী কোনো উদ্দেশ্য কিন্তু তার নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে গুড গভর্নেন্সের কিন্তু কোনো উপস্থিতি ছিল না। আরো অনেক রেফারেন্স আছে যেগুলো তোমরা ইচ্ছা মতো দিয়ে নেবে, দেয়ার ইজ নো প্রবলেম, বাট ইএম ফস্টার যেটা উপস্থাপন করেছেন এখানে সেটা হচ্ছে there is no good governance or there was no good governance in India during the British Raj, এটা হচ্ছে পয়েন্ট। নেক্সট পয়েন্ট যেটা দেখানো হয়েছে গাইস, সেটা হলো যে ব্রিটিশ রাজ হ্যাজ ডিস্ট্রয়েড অর স্পয়েলড দ্য পলিটিক্যাল এক্সপেডিয়েন্সি ইন ইন্ডিয়া, রাজনৈতিক স্বাধীনতাটাকে একেবারেই তারা দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। ফার্স্ট পয়েন্টে যদিও বলেছি ডেসপোটিক গভর্নমেন্টের মধ্যে আর রাজনৈতিক উপযুক্ততার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, যার কারণে এই পয়েন্টটাকে আমি আলাদা করে আউট করেছি। ডেসপোটিক বলতে আমরা বুঝি স্বৈরতন্ত্র, কিন্তু এই ব্রিটিশ গভর্নমেন্ট স্বৈরতন্ত্র না, এরা হচ্ছে ইনডিরেক্টলি এরা বলছে যে আমরা গণতান্ত্রিক, আমরা জনগণের উদ্দেশ্যে কাজ করছি, এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা আছে, পেপার পত্রিকায় জনগণ সাক্ষাৎকার দিতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম, এবং এগুলো পাবলিশ হচ্ছে। তো আমরা তো ডেসপোটিক না, আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে ইন্ডিয়াকে শাসন করছি। কিন্তু তারা কি করছে? যখনই কেউ কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় বা কেউ তাদের আনুগত্যতা স্বীকার করতে চায় না, তখনই তাদের গলা কিন্তু তারা টিপে ধরে, এবং এই রাজনৈতিক যে অধিকার মানুষের, সেই অধিকারটাকে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়াতে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এই বিষয়টা কিন্তু ইএম ফস্টার খুব সফলতার সাথে দেখিয়েছে। কারণ কি? কারণ যখন ডক্টর আজিজ এই সিরিল ফিল্ডিং তার সাথে বন্ধুত্ব করেছিল, তো সিরিল ফিল্ডিং তো একজন ব্রিটিশ, এবং সিরিল ফিল্ডিং হচ্ছে চন্দ্রপুরের যে কলেজ বা স্কুল সেখানকার প্রিন্সিপাল বা হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার। তো তার সাথে একটা বন্ধুত্ব হয়েছিল, কিন্তু বন্ধুত্বটা ডক্টর আজিজের ব্রিটিশদের প্রতি এমনই ঘৃণা চলে এসেছিল যে সে চন্দ্রপুর ছেড়ে অমৃতসরে চলে গিয়েছিল। এবং সেখানেও যখন সিরিল ফিল্ডিং এর সাথে দেখা হয় এবং সিরিল ফিল্ডিং তার সাথে সুন্দর বিহেভিয়ার আচরণ করার চেষ্টা করে, তখন কিন্তু ডক্টর আজিজ সিরিল ফিল্ডিংকে বলে ফেলে যে কোনো ধরনের বন্ধুত্ব ব্রিটিশ পিপুলদের সাথে সম্ভব না যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক উপযুক্ততা ইন্ডিয়াতে সৃষ্টি হবে।
তাহলে এই ডায়ালগ থেকে আমরা এটা বুঝতে পারি যে ডেসপোটিক গভর্নমেন্ট এটা স্বৈরতন্ত্রটা প্রতিষ্ঠিত করছে কিভাবে, ইনডিরেক্ট ওয়েতে। সো দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক পয়েন্ট টু রিপ্রেজেন্ট দ্য ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে গাইস, নেক্সট পয়েন্ট যেটা সেটা হলো দ্য ব্রিটিশ রাজ হ্যাজ ডিভাইডেড দেয়ার অফিসিয়ালস অর অথরিটি ইনটু টু পার্টস, দুইটা অংশে ভাগ করেছে, তাদের নিজেদেরকে দুইটা অংশে ভাগ করেছে। কিভাবে দুইটা অংশে ভাগ করেছে দেখো, একটা গ্রুপ হচ্ছে রেশনাল আর একটা গ্রুপ হচ্ছে ইনহিউম্যান। তোমরা শুটিং এর এলিফ্যান্ট পড়েছো, অবশ্যই পড়েছো। শুটিং এর এলিফ্যান্টে জর্জ অরওয়েল আসলে কাদের পক্ষে ছিল, ব্রিটিশদের পক্ষে না বার্মানদের পক্ষে ছিল, বার্মিসদের পক্ষে ছিল, কিন্তু তার গায়ের পোশাকটা ছিল হচ্ছে ব্রিটিশদের। তো এরকম ঘটনাও কিন্তু এই প্যাসেজ টু ইন্ডিয়াতে দেখানো হয়েছে। কিভাবে দেখো, যে সিরিল ফিল্ডিং এটা একটা রেশনাল ক্যারেক্টার, মিসেস মুর, সিরিল ফিল্ডিং, এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে রেশনালিটি, মনুষ্যত্ব, বিবেক, বন্ধুত্ব, সমাজ, সম্পর্ক, এই জিনিসটাকে দেখানো হয়েছে। আর কি করা হয়েছে এখানে আরেকটা ব্যাপার, যে অন দি আদার হ্যান্ড সিটি ম্যাজিস্ট্রেট রনি হিসলপের মাধ্যমে, কালেক্টরের মাধ্যমে, পুলিশ সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে, সিভিল সার্জনের মাধ্যমে ইনহিউম্যানিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আসলে ব্রিটিশ সরকার কি করলো, নিজেদের অফিসিয়ালসদেরকে কিন্তু দুইটা ভাগে বিভক্ত করে দিল। আর এই কারণেই এইভাবে ব্রিটিশরা কিন্তু ইন্ডিয়াতে তাদের এই ভূমিকা বা শাসন ব্যবস্থা কার্যকর রেখে সারা সারা ইন্ডিয়াকে দীর্ঘ 190 বছর শাসন শোষণ করে ক্যাশপাতি গুছিয়ে নিয়ে এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে ভদ্রলোক সেজে বসে বসে খাচ্ছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। আসলে ইএম ফস্টারকে তুমি কোন দৃষ্টিকোণ থেকে তাহলে দেখবে, যে আসলে ইএম ফস্টার এটা দ্বারা কি বোঝাতে চেয়েছে? ইএম ফস্টার এই নভেলটা লেখার মাধ্যমে আসলে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের মধ্যে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং একটা মিস কমিউনিকেশন ছিল, সেটা যদি কোনোভাবে সঠিক করা যায়, এটা তার উদ্দেশ্য ছিল। কারণ ইএম ফস্টার যখন ইন্ডিয়া ভ্রমণ করতে আসে 1910 সালে, তখন কিন্তু এই পারিপার্শ্বিক অবস্থাটা সে দেখেছিল, আর সেটাই তার ফিকশনাল লিটারারি ওয়ার্কের রূপ দেয় 1924 সালে। আশা করি কনসেপশন ক্লিয়ার হয়েছে। আর আরেকটা কথা গাইস, যদি এই লেকচারটা থেকে তুমি এতটুকু উপকৃত হও, তাহলে অবশ্যই এই লেকচারটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তোমার মতো তারাও উপকৃত হতে পারে। হ্যাভ এ গুড ডে।